মানবতা বিরোধী ট্রাইব্যুনাল থেকে 5 জন ডিজিএফআই চিফ সাবেক যারা ছিল ঘরের সাথে ইনভলভ ছিল গ্রেফতার করবার জন্য ওয়ারেন্ট জারি করছে, তাদের করতে দিচ্ছে না। ট্রাকের মাল ট্রাকই রয়ে গেছে, সে মাঝখান থেকে করে টাকা খায়। এই আরইবি হচ্ছে এরকম একটা কোম্পানি, সরকার বানায় রাখছে, সরকারি প্রতিষ্ঠান। এইটার দায়িত্বে আছে একজন সেনা কর্মকর্তা, খুবই অ্যারোগেন্ট, অহংকারী এবং রিজিড টাইপের একটা মানে ইনকম্পিটেন্ট লোক। এই লোকটা এইটা সংস্কারে রাজি হচ্ছে না, প্রচুর আন্দোলন হয়, কিন্তু আপনার সরকার রাষ্ট্র এগুলোকে মেনে নেয় না, এগুলো নিয়ে ডিল করে না, এগুলো সমাধান করে না, কাজ করে না, এগুলো নিয়ে বসে না, কথা বলে না। আমার মনে আছে আগস্টের আগে আমাদের কোনো মিডিয়া আমাদের প্রোগ্রাম কভার করতো না। প্রত্যেক দিন 6টার সময় আগামী দিন কোন কোন নিউজ কভার করতে পারবে না, এইটা গোয়েন্দা সংস্থাগুলো নিয়ন্ত্রণ করতো। হাসিনার সময় কিন্তু আমরা প্রচুর রেটরিক কথা বলেছি আর কি, পলিটিক্সে তো প্রচুর, ধরেন আমি হাসিনাকে ফেরাও বলতাম, কন্টিনিউয়াসলি ফেরাও বলছি, বলছি, কিন্তু বাপমা তুলে গালাগালি করা, স্ল্যাং বলাটা চেষ্টা করেছি যতটুকু সম্ভব না বলা আর কি। তো সেই জায়গাতে আমি পার্সোনালি এটা পছন্দ করি না, এবং আমি বোধ করি যে এই যে আমরা দেখেন না বাংলাদেশে খুব চিৎকার করে কথা বলি, রাস্তায় যখন কথা বলি, মানে কিন্তু ভদ্রতার মধ্যে যায় না। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি ভদ্র রাজনীতি করবার পরিবেশটা যতদিন পর্যন্ত করতে না পারছেন ততদিন পর্যন্ত কি করার আছে। পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে গ্রামে গঞ্জে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি আছে বাংলাদেশে, যারা এই যে আমার দেশের টোটাল গ্রামে গঞ্জের যে বিদ্যুৎ নেটওয়ার্কটা আছে এটা তারা লুক আফটার করে। তাদের উপর একটা বস আছে, আরইবি, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড, এর উপরে হচ্ছে মিনিস্ট্রি, জ্বালানি বিদ্যুৎ মন্ত্রণালয় যেটা আছে আর কি। এই মাঝখানের বোর্ডটা হইল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, তার আসলে থাকার কোনো প্রয়োজন নাই। ওই যে মধ্যস্বত্বভোগী ফরিয়া বলি না আমরা, ফরিয়া মালটা ট্রাক থেকে ট্রাকে বিক্রি করে দেয়, সে মাঝখান থেকে শুধু টাকাটা নেয়। সে গ্রাম থেকে একটা ট্রাক আসছে, এই ট্রাকটা আবার কারওয়ান বাজারে বিক্রি করে দিল, ট্রাকের মাল ট্রাকই রয়ে গেছে, সে মাঝখান থেকে করে টাকা খায়। এই আরইবি হচ্ছে এরকম একটা কোম্পানি, সরকার বানায় রাখছে, সরকারি প্রতিষ্ঠান। এইটার দায়িত্বে আছে একজন সেনা কর্মকর্তা, সাম মেজর জেনারেল, খুবই অ্যারোগেন্ট, অহংকারী এবং রিজিড টাইপের একটা মানে ইনকম্পিটেন্ট লোক। এই লোকটা এইটা সংস্কারে রাজি হচ্ছে না। সরকার একটা কমিটি করে দিয়েছে, কমিটি বলেছে আরইবি থাকার কোনো প্রয়োজন নাই, কারণ সরাসরি এরাই সব কিছু ডিল করে। আমি আর একটা প্রতিষ্ঠান কেন পালবো, শত শত হাজার হাজার কোটি টাকা লুট করবার সুযোগ করে দিচ্ছি, এবং আরইবির এরা সবাই মিলে ব্যাপক লুট করতেছে এখানে বসে। ডিসি সম্মেলনে পর্যন্ত বলেছে আরইবিটাকে বাতিল করে দেওয়ার জন্য, থাকার কোনো প্রয়োজন নাই, কিন্তু করছে না। তারা আসলে কি করবে, মানে ভদ্র রাজনীতিটা সে কিভাবে করবে? আমি একটা মানববন্ধন করলে যদি রাষ্ট্র আমার কথা না শোনে, আমি তখন কি করব? আমি তো এক্সট্রিম মেজারে যাব, আমি যমুনা ব্লক করে দিব। কদিন পর পরে দেখবেন তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে, তারপরে পলিটেকনিকের আলাদা কিছু দাবি দেওয়া আছে, বেতন বোনাস নিয়ে প্রাইমারি মানে নিবন্ধন করবার একটা ব্যাপার আছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করবার আছে, 1700 প্রতিবন্ধী স্কুল আছে সারা বাংলাদেশে, তাদেরকে নিবন্ধিত করা, এমপিওভুক্ত করবার দাবি আছে, প্রচুর আন্দোলন হয়, কিন্তু আপনার সরকার রাষ্ট্র এগুলোকে মেনে নেয় না, এগুলো নিয়ে ডিল করে না, এগুলো সমাধান করে না, কাজ করে না, এগুলো নিয়ে বসে না, কথা বলে না। তখন কি হয়? তো এই যে আপনি এই বকাঝকার কথা বললেন না, রাজনীতিবিদরা হয় বাংলাদেশে এক্সট্রিম হয়ে যায় কথা বলতে বলতে। আমরা ধরেন মানববন্ধন করে হাসিনাকে বলছি যে আপনার যেহেতু আপনি নির্বাচিত না, আপনি চলে যান। এইটা বললে পশ্চিমের দেশগুলোতে রিজাইন করে চলে যাইতো, তাদের সম্মান বোধ আছে, মর্যাদা বোধ আছে, তারা এভাবে রাতের ভোটে নির্বাচন করে আসতোই না ইনফ্যাক্ট। কিন্তু হাসিনা কি বলছে, আমি কি ভোট ছাড়া আসছি নাকি? আমাকে তো মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে। তখন কি হয়, আমাকে দুই পক্ষকে এক্সট্রিম হইতে হয় কথায়, কাজে, আচরণে। তো এই জন্য দেখবেন পশ্চিমারা তো চিৎকার করে কথা বলে না, আমরা চিৎকার করে কথা বলি বাংলাদেশের পলিটিক্সে, প্রচুর চিৎকার করে কথা বলা লাগে, আমলারা কথা শোনে না। আমাদের সামরিক বাহিনীর সিনিয়র অফিসাররা দিব্যি 2 নম্বরই 9 নম্বরই করে বেড়াচ্ছে দেখবেন। মানবতা বিরোধী ট্রাইব্যুনাল থেকে 5 জন ডিজিএফআই চিফ সাবেক যারা ছিল ঘরের সাথে ইনভলভ ছিল, গ্রেফতার করবার জন্য ওয়ারেন্ট জারি করছে, তাদের করতে দিচ্ছে না। এই সব কিছু মিলায়ে যেটা হয় যে রাজনৈতিক কর্মী আমরা যারা প্রতিবাদ করে বাংলাদেশে সবাইকে এক্সট্রিম হয়ে যেতে হয়। এই যে মানে ন্যূনতম কনভারসেশনের মধ্য দিয়ে সমাধান করবার জায়গাটা, সেটা এই দেশে নাই। না থাকবার কারণে যেটা হচ্ছে, ওই যে ভাষা, আমরা সবাই হাইপার হয়ে যাই, আমরা সবাই গামা লেভেলে চলে যাই। তো গামা লেভেলে চলে গেলে আপনার কথা স্লিপ অফ টাং, বাজে কথা বের হয়ে আসবে, খারাপ আসবে, এটার কাউন্টার আসবে। এই জন্য হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ব্যক্তিগতভাবে অ্যাটাক না করে ইস্যু নিয়ে পলিটিক্সটা করতে। সমস্যাটা কোথায়? এটা ইস্যু, এটা সমাধান করা দরকার।
একটা ব্যক্তিগত বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন কিছু বাজে কমেন্ট বা বাজে বিষয়গুলো আপনার চোখে পড়ে, অনেকে আপনাকে বলে যে আপনাকে আগে এতটা অ্যাক্টিভিস্ট হিসেবে দেখা যেত না, 5ই আগস্টের পরই আপনি এসেছেন, এরকম কথা অনেকে বলে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? তাদের চোখে হয়তো পড়ে নাই। একটা বিষয় হচ্ছে পরিচিতিটার তো ধরেন একটা হাইপ আসে। তো এখন প্রশ্ন হচ্ছে যেই বক্তব্যগুলো আমার আওয়ামী লীগের সময়কে প্রচুর ভাইরাল হচ্ছে, সেই বক্তব্যগুলো তো প্রমাণ। আমি সেই জুলাই মাসের টানা আগস্ট মাসে বক্তব্য দিচ্ছি, পালায়ে গিয়ে 3 তারিখ 4 তারিখে প্রেস ব্রিফিং করতেছি, এবং আপনি যদি ইউটিউবে যান, ফেসবুকে যান, আমার সেই 20, 21, 22, 23 প্রতিটা বছরের তো আমার শত শত হাজার হাজার বক্তব্য আছে সোশ্যাল মিডিয়াতে। এখন যেটা হচ্ছে যে প্রত্যেকেই হয়তো এক একটা সময় আমাকে চিনেছে, কেউ কেউ হয়তো আমাকে আগস্ট মাসেই প্রথমবার দেখেছে, তো দেখে বলছে ভাই একদিন কই ছিলেন। তখন প্রশ্ন হচ্ছে হয়তো আমাকে চিনে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো 19 নভেম্বরে দেশে আসছি, তারপর থেকে তো আমি অ্যাক্টিভলি পলিটিক্স করতেছি। আমার দল ছোট ছিল, আমার তো প্রমিনেন্স ছিল না, মানে আপনি জন্ম থেকে তো বিখ্যাত হন না। আরেকটা কারণ হতে পারে গণমাধ্যমগুলোতেও তো ওই সময়টা কোনো নিউজ ছিল না, তো বেশি আপনাদেরকে ফোকাস করা হতো না। আমরা যখন প্রেস ব্রিফিং করতাম একটা গণমাধ্যম আসতো না, কারণ আপনি জানেন যে আওয়ামী লীগের প্রত্যেকটা হাউসে বলে দেওয়া ছিল, ডিজিএফআই এর ওখানে লোক ছিল, প্রত্যেক দিন 6টার সময় আগামী দিন কোন কোন নিউজ কভার করতে পারবে না, এইটা গোয়েন্দা সংস্থাগুলো নিয়ন্ত্রণ করতো। আমার মনে আছে আগস্টের আগে আমাদের কোনো মিডিয়া আমাদের প্রোগ্রাম কভার করতো না। আমাদের তখন যেটা কভারেজ হইতো যে অনলাইন কিছু প্ল্যাটফর্ম ছিল, অনলাইনে ইউটিউবে, ফেসবুকে, এবং তখনও কিন্তু অনেক বক্তব্য আমাদের ভাইরাল হয়েছে ওই সময়টাতেও। তো আমি বলবো যে পরিচিতির জায়গাটা ধরেন 23 জুন জুলাই থেকে শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি এটা বেড়েছে। এটা এক্সপোনেনশিয়ালি বেড়েছে হচ্ছে 5 তারিখের পরে, কারণ গত বছর 5 তারিখের পর থেকে আমরা ওয়াইড মেইন স্ট্রিম গণমাধ্যমের কভারেজ পাচ্ছি।